আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি নাসির ফারুক, প্রভাষক, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাসের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং মেইন বইয়ের প্রথম অধ্যায় অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন এই অধ্যায়টি শুরু করতে যাচ্ছি। এই অধ্যায়ে আজকে যে সমস্ত টপিকসগুলো, যে সমস্ত এজেন্ডাগুলো নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি, আজকে ইনশাল্লাহ এই এজেন্ডাগুলো, এই ইম্পর্টেন্ট টপিকসগুলো আজকে আলোচনা করব তোমাদের জন্য। আশা করি তোমরা যদি মনোযোগী হও এবং ক্লাসটিকে সঠিক মতো ভালো করে পর্যবেক্ষণ করো, দেখো, তাহলে তোমরা সহজেই এই অধ্যায়ের আলোচনাগুলো তোমরা সহজেই বুঝতে পারবে এবং প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবে। এই অধ্যায়টি আমরা ক্লাসে আলোচনা করেছিলাম। এখন আমাদের রিভিশন ক্লাস, যেহেতু আমরা অনেকগুলো চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছি, আমাদের সামনে পরীক্ষা রয়েছে, যার কারণে তোমাদেরকে সহজ এবং আরও বোঝার জন্য, সহজে যেন তোমরা বুঝতে পারো, তার জন্য এই রিভিশন ক্লাসটি নিচ্ছি। তো আজকে এটি ভিডিও ক্লাসের ক্ষেত্রে হয়তো বা এটা ফার্স্ট ক্লাস, কিন্তু আমরা ক্লাসে এই চ্যাপ্টারটি নিয়ে অনেক আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব আমরা মেন ইম্পর্টেন্ট যে টপিকসগুলো আছে, দুইটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আজকে আলোচনা করব। একটা হলো অর্থায়ন কাকে বলা হয়, অর্থাৎ এই অধ্যায়টি ফিন্যান্স, যেহেতু ফিন্যান্সের ইংলিশটি হলো অর্থায়ন, অর্থায়ন কাকে বলে। 2 নম্বর হলো অর্থায়নের শ্রেণী বিভাগ, অর্থায়ন কত ধরনের হতে পারে, কি কি বিভাগে কোন ধরনের অর্থায়ন হয়ে থাকে, এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে অর্থায়নের শ্রেণী বিভাগের ক্ষেত্রে কয়েক ধরনের অর্থায়ন আছে। 1 নম্বর আছে পারিবারিক অর্থায়ন, 2 নম্বর বলছে সরকারি অর্থায়ন, 3য় নম্বর বলছে আন্তর্জাতিক অর্থায়ন, চতুর্থ হলো ব্যবসায় অর্থায়ন এবং পঞ্চম অব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়ন। আজকে আমরা ইনশাআল্লাহ এই কয়েকটি টপিকস, যে ইম্পর্টেন্ট যে কথাগুলো, যেই টপিকসগুলো আজকে উল্লেখ করেছি, এগুলো নিয়ে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো করোনা ভাইরাসের জন্য দেশের অর্থনৈতিক, দেশের শিক্ষা খাতের অনেকটা পিছিয়ে গেছে, কিন্তু গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ সর্বদাই চেষ্টা করছে স্টুডেন্টদের ক্ষতির পরিমাণটা যতটা সম্ভব কমিয়ে নেওয়া, এবং ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করতেছি যে আমরা ক্ষতির পরিমাণটা সবচেয়ে কম এবং আমাদের বরঞ্চ শিক্ষার মানটাকে আরও বাড়িয়ে আমরা একটা নতুন ধাপে, আমরা ডিজিটাল যুগে প্রযুক্তিগতভাবে আমরা অনেকটা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। স্টুডেন্টরাও বাড়িতে বসে নিজস্ব রুমে থেকে, সেফ থেকে কিভাবে ভালো পড়াশোনা করতে পারে, সেই চেষ্টা আমরা সবচেয়ে বেশি করতেছি। তার জন্য আমরা সর্বদা ক্লাস নিয়ে যাচ্ছি এবং কন্টিনিউ পরীক্ষা নিচ্ছি, সিটি নিচ্ছি, যাতে করে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে কোনো ক্ষতি না হয় এবং পরবর্তীতে যে কোনো পরীক্ষা হোক না কেন অন্য অন্য প্রতিষ্ঠানের চেয়ে যেন তোমরা ভালোভাবে এগিয়ে থাকতে পারো এবং ভালো প্রিপারেশন নিতে পারো, পরীক্ষা দিতে পারো, সেই চেষ্টায় আমাদের সম্মানিত প্রিন্সিপাল, সম্মানিত ভাইস প্রিন্সিপাল স্যার এবং কোঅর্ডিনেটর এবং সকল শিক্ষকগুলো চেষ্টা করছে। সো আজকে আমরা 1 নম্বর শুরু করব, অর্থায়ন কাকে বলা হয়। এখন অর্থায়নের শব্দটির ইংলিশে বলা হয়ে থাকে এটাকে ফাইন্যান্স, অর্থাৎ হোয়াট ইজ ফাইন্যান্স। ফাইন্যান্স কাকে বলা হয়, জাস্ট এই শব্দটাকে বলা হয়ে থাকে। এখন অর্থায়ন কাকে বলে, যদি আমরা বেসিক্যালি আমরা জানি পৃথিবীর সকল কাজের ক্ষেত্রে অর্থায়ন আছে। আমি যদি একটি কাজকে বাস্তবায়ন করতে চাই, আমার অর্থায়ন দরকার। আমি যদি একটি জায়গায় যেতে চাই, সেখানে অর্থায়ন দরকার। আমি আমার জীবনের যে কোনো পরিকল্পনাকে সাকসেস করার জন্য অর্থায়ন দরকার। তাহলে ফার্স্টে হলো যেটা অর্থায়ন বলতে বলছে, ফার্স্ট কিছু কাজের সমষ্টিকে অর্থায়ন বলে। জাস্ট এই কথাগুলো মনে রাখতে পারলে আমি মনে করি, আশা করি তোমরা অর্থায়ন কাকে বলে মনে রাখতে পারবে। 1 নম্বর হলো আমরা জানি যে কোনো কাজেই লাগবে পরিকল্পনা লাগবে। 2 নম্বর হলো যেটা আমরা জানি সকল পরিকল্পনাই সফল হতে পারে না। আমরা জানি যে কোনো ব্যবসা সফল হওয়ার জন্য 1 নম্বর হলো সঠিক পরিকল্পনা লাগবে, 2 নম্বর অর্থ লাগবে। এখন এই দুইটা, একটা থেকে আরেকটা, একটা বাদ দিয়ে আরেকটা কখনোই সফল হওয়া যায় না। অর্থাৎ আমার অনেক অর্থ আছে কিন্তু আমার কোনো পরিকল্পনা নেই, তাহলে আমি কখনোই সফল হব না। আবার আমার ভালো পরিকল্পনা আছে, বাট
অর্থ নেই, তারপরেও আমি কি করব না, সফল হতে পারবো না। তাহলে সফল হতে গেলে আমাদের অবশ্যই পরিকল্পনা, অর্থ দুটি জিনিসের একত্রে প্রয়োজন। এখন আমরা মনে করি যে কোনো একটা ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে, যে কোনো একটা ব্যবসা শুরু করার ক্ষেত্রে ফার্স্টে কি করব, কি ব্যবসা করব সেই পরিকল্পনা করতে হবে, ফিক্সড করতে হবে। আর সেই ব্যবসাটা কিভাবে পরিচালনা করব, কতটুকু অর্থের প্রয়োজন পড়বে, কত দিন পর্যন্ত আমাদের ব্যবসাটা পরিচালনা করতে হবে, জাস্ট এই কন্টিনিউয়াসলি টোটাল সময়টুকু, এই টোটাল কার্যক্রমগুলো আমাদের কিভাবে হবে এটার ফার্স্টে আইডিয়া নিতে হবে। সাপোজ মনে করো আমি যদি একটা প্রতিষ্ঠান অথবা আমি একটা স্কুলে যাব, এখন আমি যদি এটা আগের দিন অথবা যাওয়ার আগে যদি পরিকল্পনা না করি আমি কোন রাস্তা দিয়ে যাব, কিভাবে যাব, তাহলে অবশ্যই আমার সফল হবে না, অর্থাৎ আমি সেই জায়গায় যেতে পারবো না। আমি যদি একটা জায়গায় যেতে চাই অবশ্যই যাওয়ার আগে একটি স্পেসিফিক পরিকল্পনা নিতে হবে যে আমার এই জায়গায় যেতে হবে এবং এভাবে এভাবে যাব। তাহলে ফার্স্টে হলো কি পরিকল্পনা করতে হবে। 2 নম্বর পরিকল্পনা হলো যে আমি যে একটা জায়গায় যাব সেখানে পরিবহন ভাড়া আছে, তারপর হলো যেটা আমার ব্যক্তিগত খরচ আছে, অর্থের প্রয়োজন পড়বে। তারপর হলো কি আমার অ্যাকশন করতে হবে, অর্থাৎ আমি যে যাব সেখানে যাওয়া শুরু করতে হবে। তাহলে এইভাবে একটি প্রতিষ্ঠানের সর্বপ্রথম হলো পরিকল্পনা করতে হবে। তাহলে পরিকল্পনা অনুযায়ী কি করতে হবে, অর্থ সংগ্রহ করতে হবে। আর এটাকে বলা হয় একটি সঠিক উৎস থেকে অর্থ সংগ্রহ করা। কেন? কারণ আমরা জানি উৎস যদি ভালো না থাকে যে কোনো উৎস থেকে অর্থ নেওয়া যাবে না। মনে করি এক জায়গা থেকে আমি অর্থ নেব 1000 টাকা, আমার 10% সুদ নেবে। এখন আরেক জায়গায় অর্থ নিব, সেখানে 50% সুদ নেব। যেখানে 50% সুদ ধার্য করা হবে সেখান থেকে অর্থ নিলে তো আমি ব্যবসা পরিচালনা করতে পারবো না, সঠিক মতো ব্যবসা চলবে না। যার কারণে ব্যবসাকে সঠিক মতো ভালো করে পরিচালনা করার জন্য অবশ্যই আমার পরিকল্পনা অনুযায়ী একটি সঠিক উৎস থেকে অর্থ সংগ্রহ করতে হবে। তারপরে 3য় নম্বর কাজ হলো, তাহলে আমরা বুঝতে পারলাম যে অর্থায়নের কয়েকটি কাজের সমষ্টি। 1 নম্বর হলো পরিকল্পনা অনুযায়ী একটি সঠিক উৎস থেকে অর্থ সংগ্রহ করতে হবে। 3 নম্বর হলো যেটা সে অর্থ কি এনে শুধু অর্থ সংগ্রহ করলাম বাট সে অর্থ ব্যবহার না করলে চলবে না। তাহলে 3য় নম্বর হলো যেটা সে অর্থের ব্যবহার করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, 1 নম্বর পরিকল্পনা করা, 2 নম্বর সেই পরিকল্পনা অনুযায়ী অর্থ সংগ্রহ করে সেই অর্থের ব্যবহার, এবং লাস্টে আরেকটি কথা হলো যেটা নিয়ন্ত্রণ করা। এই কয়েকটি কাজের সমষ্টিকে এই কয়েকটি কাজের সমষ্টিকে ফাইন্যান্স বা অর্থায়ন বলা হয় থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম অর্থায়নের সংজ্ঞার ক্ষেত্রে 4টি কথা যে মনে রাখতে পারো তাহলে তুমি সহজে অর্থায়নের সংজ্ঞাটা দিতে পারবে। এভাবে শুরু করা যায়। পরিকল্পনা অনুযায়ী একটি উৎস থেকে অর্থ সংগ্রহ করে সে অর্থের ব্যবহার ও নিয়ন্ত্রণকেই অর্থায়ন বলা হয় থাকে। সো আমি আশা করি তোমরা সহজেই এই অর্থায়ন কাকে বলে সংজ্ঞাটা বুঝতে পারছো। এখন অর্থায়নের শ্রেণীবিভাগ আমরা জানি অর্থায়নটা বিভিন্নভাবেই হয়ে থাকে। কেউ ব্যবসা করার জন্য অর্থায়ন করে, কেউ পরিবারকে পরিচালনা করার জন্য, কেউ নিজের খরচকে চালানোর জন্য, কেউ আবার আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য করে সে অর্থায়ন করে থাকে, কেউ আবার অব্যবসায়ী প্রতিষ্ঠান অর্থায়ন, যেমন বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, তারপরে হলো যেটা বিভিন্ন নলকূপ, তারপরে হলো এতিমখানা, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো, তারপর বৃদ্ধাশ্রম, এরকম অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো অমুনাফাভোগী। এদেরও কিন্তু অর্থের প্রয়োজন পড়ে, এদেরও কিন্তু অর্থের পরিচালনা করতে হয়, একটা সঠিক পরিকল্পনা করতে হয়। এ ধরনের বিভিন্ন প্রকারের এখানে অর্থায়ন সম্পর্কে আজকে আমরা কিছু ধারণা দেব। 1 নম্বর বলছে পারিবারিক অর্থায়ন। প্রিয় শিক্ষার্থী দেখো, এটা ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ হলো একজন মানুষ সে সফলভাবে পরিচালনা করার আগে ফার্স্টে সে নিজের পরিবারকে নিয়ে কেন্দ্রিক বা পরিবার কেন্দ্রিক চিন্তা করে। সে যখন সফল হওয়ার চেষ্টা শুরু করে সর্বপ্রথম তার পরিবারের খরচকে মেনটেন করার চেষ্টা করে। তাহলে অর্থায়নের ক্ষেত্রে অর্থ ইনকাম করার জন্য মানুষ সর্বপ্রথম প্রেরণা পায় সেটা হলো পরিবার থেকে। পরিবার সর্বদাই শুরু থেকেই চাপ দিয়ে থেকে সফল হতে হবে, ইনকাম করতে হবে এবং পরিবারকে ভালোভাবে মেনটেন করতে হবে, দেন অন্য চিন্তাগুলো করে থাকি। এই জন্য অর্থায়নের শ্রেণীবিভাগের ক্ষেত্রে সর্বপ্রথমে আমরা পারিবারিক অর্থায়নটাকে নিয়ে এসেছি। এখন পারিবারিক অর্থায়নের ক্ষেত্রে প্রত্যেকটি পরিবারের কিছু বেসিক বৈশিষ্ট্য আছে। সেটা হলো পরিবারের অর্থায়নে আমরা জানি পরিবারের সকলে ইনকাম করে না, যে কোনো একজন অথবা দুইজন ইনকাম করে আর সকলে সেটা ভোগ করে থাকে। আর পরিবার সাধারণত ইনকাম অনুযায়ী ব্যবহার করে থাকে, অর্থাৎ যার ইনকাম কম থাকবে সে সেই অনুযায়ী তার ফ্যামিলি পরিচালনা করে, যার ইনকাম বেশি থাকে সে
সে অনুযায়ী কী করে থাকে তার পরিবারকে অথবা তার ফ্যামিলিকে মেনটেন করে থাকে। আবার যার অনেক বেশি ইনকাম, সে লাক্সারিয়াস, সে অনেক সুখী জীবন, অথবা সে বিভিন্ন ধরনের খরচ অনেক বেশি খরচ করে থাকে। তাহলে পরিবারের অর্থায়নের ক্ষেত্রে পরিবারের আয় অনুযায়ী ব্যয় করার যে অর্থায়ন বা আয় অনুযায়ী ব্যয় করে থাকে, এটা হলো পারিবারিক অর্থায়নের অন্যতম বৈশিষ্ট্য। আর পরিবার সাধারণত অগ্রাধিকারের ভিত্তিতে বাজেট করে থাকে বা অর্থ খরচ করে থাকে। অর্থাৎ একজন ব্যক্তির তার 3টি অপশন আছে, যেমন তার বাসা ভাড়া আছে, তার খাবার আছে, তার পোশাক আছে। সেই সর্বপ্রথম চেষ্টা করবে যে খাবার মেনটেন করার জন্য, খাবারের খরচটা মেটানোর জন্য, তারপরে অন্যান্য খরচ। আর সবগুলো খরচকে সে পরিকল্পনা অনুযায়ী মিনিমাইজ, অর্থাৎ তার বেতনের মধ্যে, তার আয়ের মধ্যে কি থাকে তার সীমাবদ্ধ রাখে তার খরচটাকে। তাহলে এটা হলো পারিবারিক অর্থায়নের অন্যতম বৈশিষ্ট্য। আর পারিবারিক অর্থায়নের ক্ষেত্রে যদি আর্থিক ঘাটতির সৃষ্টি হয়, সাধারণত তারা বন্ধু বান্ধবের কাছ থেকে অথবা আত্মীয় স্বজনের কাছ থেকেই ধার করে থাকে বা ঋণ নিয়ে থাকে পরিবার। আর আরেকটি সমস্যা হতে পারে, যেমন পরিবারের ক্ষেত্রে কিছু কিছু খরচ বেশি হয়ে থাকে, যেমন বাজেট বেশি হয়ে থাকে। এই সকল ক্ষেত্রে সাধারণত ছোট ছোট আর্থিক প্রতিষ্ঠান অথবা ছোট ব্যাংক থেকে স্বল্প মেয়াদের জন্য ঋণ নিয়ে থাকে। যেমন একটি ফ্রিজ ক্রয় করার জন্য, একটি এসি ক্রয় করার জন্য, একটি টিভি ক্রয় করার জন্য, এরকম একটি আয়রন ক্রয় করার জন্য। অর্থাৎ যে সমস্ত জায়গায় একটু বেশি অর্থের প্রয়োজন, তখন অর্থের ঘাটতি সৃষ্টি হলে পরিবার সাধারণত ছোট আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে থাকে, যদি আত্মীয় স্বজন অথবা নিকট আত্মীয় অথবা কাছের ব্যক্তিদের কাছ থেকে না পেয়ে থাকে। সো আমি আশা করি প্রিয় শিক্ষার্থী, তোমরা এই পারিবারিক বাজেট বা পারিবারিক অর্থায়নের ক্ষেত্রে সঠিক ধারণা নিতে পারছো। আমরা দ্বিতীয় টপিকসটি পড়বো, সেটা হলো সরকারি অর্থায়ন। এটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকস, এটা পরীক্ষা সবসময় তোমাদের এসে থাকে। আমি আজকে ডিটেলস ধারণা দেওয়ার চেষ্টা করব সরকারি অর্থায়নের। সরকারি অর্থায়ন বলতে আমরা জানি একটি পরিবার যেমন তার পরিবারকে নিয়ে ঘিরে অর্থায়ন করে থাকে, একটি সমাজ তেমন একটি সরকার তেমন ঠিক সেমভাবে দেশটাকে একটা পরিবারের মতো মনে করে, দেশটাকে একটা ইউনিটির মতো মনে করে তাদের একটা বাজেট তৈরি করে থাকে। সরকারের যেমন বিভিন্ন খাতের ব্যয় আছে, সেই ব্যয় অনুযায়ী সরকার বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে থাকে বা আয় করে থাকে। অর্থাৎ সরকারের ব্যয়ের খাতগুলো যেমন বিভিন্ন হসপিটাল করা, বিভিন্ন মন্ত্রণালয় তৈরি করা, রাস্তাঘাট, তারপর হলো সেবামূলক যে কোনো প্রতিষ্ঠান সরকার গড়ে দিয়ে থাকে, যেমন বিশ্ববিদ্যালয়, স্কুল, হসপিটাল, এই সমস্ত সরকারি দাতব্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, এটি একটি দেশের উন্নয়নের জন্য সরকার ব্যয় করে থাকে। যেমন আমরা জানি রাস্তা অবকাঠামোগতভাবে উন্নয়ন করলে বা মানুষের যোগাযোগের ব্যবস্থা উন্নত হয় এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মানুষ সহজ এবং সুবিধা মতো ব্যবসা করতে পারছে। সরকারি হসপিটাল করে দিলে মানুষ চিকিৎসা পাচ্ছে এবং সেখানে বিনা অর্থে অর্থাৎ স্বল্প খরচে মানুষ চিকিৎসা নিতে পারছে। এটা দেশের উন্নয়নের জন্য সরকার করে থাকে। সরকার এই সকল খাতে ব্যয় করার জন্য তার বিশাল পরিমাণ অর্থের প্রয়োজন পড়ে। আর এই সকল অর্থগুলো সরকার বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে থাকে। যেমন আমি যদি বলি, যেমন ইনকাম ট্যাক্স, মানুষ যখন আয় করে তার উপর একটা সরকার ট্যাক্স ধরে থাকে, এই ট্যাক্স থেকে সরকার এক ধরনের আয় করে থাকে। তারপর হলো আমদানি এবং রপ্তানি শুল্ক থেকে পেয়ে থাকে। তারপর হলো যেটা বিভিন্ন গিফট ট্যাক্স, অর্থাৎ বিভিন্ন সরকার প্রধান অথবা একটি দেশ অন্য একটি দেশকে বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা করে থাকে। এর মাধ্যমে সাধারণত মানুষ আয় করে থাকে বা ইনকাম করে থাকে। এর মাধ্যমে সরকার সাধারণত অর্থ উপার্জন করতে পারে। বিভিন্ন ধরনের ভ্যাট অথবা ট্যাক্স, এগুলো ধরে কি সরকার আয় করে থাকে। তাছাড়া সরকারের আর কিছু বৈশিষ্ট্য আছে। সরকার সাধারণত ঘাটতি বাজেট তৈরি করে, বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের মতো দেশ যারা ঘাটতি বাজেট তৈরি করে। অর্থাৎ ঘাটতি বাজেট বলতে ব্যয় অনুপাতে তারা আয় করে থাকে, অর্থাৎ ব্যয়ের হারটা প্রথম নির্ধারণ করে দেন আয় করে থাকে। তাছাড়া সরকারি অর্থায়নের মূল লক্ষ্য থাকে জনগণের কল্যাণ করা। আর
তাছাড়াও সরকারি অর্থায়নে আরও কিছু বৈশিষ্ট্য আছে, যেমন সরকারি কিছু প্রতিষ্ঠান আছে, যেমন বেসিক একটি শিল্প প্রতিষ্ঠান। সরকার তার অর্থের যখন ঘাটতি সৃষ্টি হয় তখন সে যদি অভ্যন্তরীণ কোনো উৎস থেকে অর্থ না সংগ্রহ করতে পারে, তখন সে বাহ্যিক কোনো উৎস থেকে অর্থ সংগ্রহ করে। এরকম বাহ্যিক কয়েকটি উৎস যেমন এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আইডিবি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক অথবা ওয়ার্ল্ড ব্যাংক অর্থাৎ বিশ্ব ব্যাংক, এই সকল উৎস থেকে সরকার সাধারণত অর্থ সংগ্রহ করে থাকে। সো প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা সরকারি অর্থায়ন সম্পর্কে টোটাল ধারণা নিতে পারছো। আর তোমরা যদি মনোযোগ দাও আমার ক্লাসটি শোনা থেকে, অবশ্যই তুমি সরকারি অর্থায়ন থেকে যে কোনো কোশ্চেন আসুক না কেন তুমি অবশ্যই অ্যান্সার করতে পারবে। আমরা পরবর্তী টপিকটি নিয়ে কথা বলবো। এখানে পরবর্তী টপিকটি হলো আন্তর্জাতিক অর্থায়ন। অর্থাৎ আমরা জানি বাংলাদেশ নট অনলি, সারা বিশ্বের যে কোনো দেশকে পরিচালনা করার জন্য সুষ্ঠু মতে অনেক পণ্য আছে, যে পণ্যটা তার দেশে উৎপাদন হয় না, তখন সে অন্য দেশ থেকে সাধারণত কি ক্রয় করে থাকে, অর্থাৎ আমদানি রপ্তানি করতে হয়। যেমন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশে ওষুধ শিল্পে মোটামুটি ভালো অবস্থা আছে। বাংলাদেশের চিংড়ি খাত, ইলিশ খাত, মাছ মৎস্য শিল্প আছে, এগুলো অন্য দেশে সাধারণত কি, অথবা গার্মেন্টস শিল্প, অর্থাৎ গার্মেন্টস পণ্য বাংলাদেশে সহজেই উৎপাদন করা যাচ্ছে, বাট কসমেটিক জাতীয় ইলেকট্রনিক্স পণ্য সাধারণত বাংলাদেশে উৎপাদন করা যায় না, কারণ বাংলাদেশে যে আমাদের শিল্প আছে বা খনি আছে তার ভিতরে। তাছাড়া হচ্ছে যেমন বাংলাদেশের লৌহ শিল্পের ঘাটতির কারণে ইলেকট্রনিক্স পণ্য এগুলো উৎপাদন করা সম্ভব হয় না। এই সকল একটি দেশের যেটা ঘাটতি আছে সেটা সে অন্য দেশ থেকে আমদানি করে, একটি দেশের যেটার সরবরাহ পরিমাণটা অনেক বেশি আছে সেটা অন্য দেশে রপ্তানি করে। এভাবে আমদানি রপ্তানি করার ক্ষেত্রে যে সকল অর্থায়ন করা হয়ে থাকে তাকে বলা হয় আন্তর্জাতিক অর্থায়ন। আর বাংলাদেশ বেসিক্যালি আমদানি নির্ভরশীল একটি দেশ, এটা মনে রাখতে হবে, কারণ বাংলাদেশের আমদানির পরিমাণটা এত বেশি যে রপ্তানির পরিমাণটা একেবারেই কম, যার কারণে আমাদের এক ধরনের ঘাটতি সৃষ্টি হয়, এটাকে বলা বাণিজ্য ঘাটতি। তাহলে বাণিজ্য ঘাটতি কখন সৃষ্টি হয়, প্রশ্নটি আমরা অ্যান্সার করতে পারি সহজেই, যে আমদানির পরিমাণ যখন রপ্তানির পরিমাণ থেকে অনেক বেশি হবে তখন বাণিজ্য ঘাটতি সৃষ্টি হবে। যেমন বাংলাদেশ যদি আমদানি করলেও মনে করেন আমরা মনে করো তোমরা 1000 টাকা রপ্তানি করছে 500 টাকা, তাহলে আমাদের ঘাটতি সৃষ্টি হয় 500 টাকা। এই 500 টাকাতে ঘাটতি সৃষ্টি হয়েছে, কারণ কি আমদানির পরিমাণ বেশি, রপ্তানির পরিমাণ কম, যার কারণে এক ধরনের ঘাটতি আমাদের মধ্যে সৃষ্টি হয়, এটাকে বলে বাণিজ্য ঘাটতি। আর এই বাণিজ্য ঘাটতির পরিমাণটা সবচেয়ে বেশি মিটিয়ে থাকে রেমিটেন্সের মাধ্যমে। এখন রেমিটেন্সকে আমাদের ফার্স্টে ধারণা থাকতে হবে। রেমিটেন্স হলো যারা বিদেশে বসবাসরত বাংলাদেশিরা যারা বিদেশ থেকে অর্থ প্রেরণ করে, সেই অর্থগুলোকে রেমিটেন্স বলা হয়ে থাকে। তাহলে এই রেমিটেন্সের মাধ্যমে রেমিটেন্সের মাধ্যমে বাণিজ্য ঘাটতি অনেকটা পুষিয়ে থাকে। আর এটাকে বলা যায়, বা এই সমস্ত আলোচনাগুলো যেখানে করা এগুলোকে বলা হয় থেকে আন্তর্জাতিক অর্থায়ন। অর্থাৎ আমদানি রপ্তানি, তারপর হলো বাণিজ্য ঘাটতি, রেমিটেন্স ইত্যাদি উপাদানগুলোকে যেখানে আলোচনা করা সেগুলোকে আন্তর্জাতিক অর্থায়ন বলা হয়ে থাকে। আমাদের পরবর্তী ইম্পর্টেন্ট টপিকস হলো ব্যবসা অর্থায়ন। কারণ আমরা জানি আমরা যখন পড়াশোনা করে থাকি সকলে একটা লক্ষ্য থাকে, হয়তো চাকরি অথবা ব্যবসা করব। তো চাকরি সাধারণত মুষ্টিময় ব্যক্তি করে থাকে, সাধারণত ব্যবসায় সবচেয়ে বেশি ব্যক্তি করে থাকে। আর আমাদের সাধারণত যারা বিজনেস স্টাডিজ স্টুডেন্ট, আমাদের সবসময় লক্ষ্য থাকবে কীভাবে একজন বিজনেস ম্যাগনেট অথবা বিশাল বড় শিল্পপতি বা বিশাল বড় ব্যবসা প্রতিষ্ঠানকে পরিচালনা করার ক্ষমতা থাকতে হবে। তাহলে ব্যবসা অর্থায়ন আমরা কীভাবে করি, এখানে আমরা ফার্স্টে অর্থায়ন সম্পর্কে কথা বলেছিলাম। দেখো প্রিয় শিক্ষার্থী, এই অর্থায়ন সম্পর্কে যেখানে আলোচনা করছি, ব্যবসা অর্থায়নটা কিছুটা পরিপূরক, অর্থাৎ তার সাথে কিছুটা মিল আছে, জাস্ট একটু পার্থক্য। আমরা অর্থায়নের ক্ষেত্রে 4টি কথা বলছিলাম। একটি পরিকল্পনা, 2 নম্বর অর্থ সংগ্রহ করা, 3 নম্বর ব্যবহার করা, 4 নম্বর নিয়ন্ত্রণ করা। এখন সেটা ছিল শুধু অর্থায়ন। এখন আমি যদি বলি ব্যবসা অর্থায়ন, তাহলে ব্যবসার মূল লক্ষ্য কি আমরা সবাই জানি। ব্যবসার মূল লক্ষ্য হলো মুনাফা অর্জন, অর্থাৎ যেভাবে হোক টাকা অর্জন করতে হবে, লাভ করতে হবে আমাকে একটি ব্যবসাকে সুষ্ঠুভাবে পরিচালনা করে। তাহলে
ব্যবসা অর্থায়নের দুই ধরনের সংজ্ঞা হতে পারে। আমি সহজ সংজ্ঞা যদি বলি যে মুনাফা অর্জন করার জন্য একটি ব্যবসা প্রতিষ্ঠানের পরিকল্পনা করে সে পরিকল্পনা অনুযায়ী সঠিক উৎস থেকে অর্থ সংগ্রহ করে সে অর্থের ব্যবহার ও নিয়ন্ত্রণকে ব্যবসা অর্থায়ন বলা। অথবা হতে পারে একটি ব্যবসাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে গিয়ে যে সকল কার্যক্রম পরিচালনা করতে হয়, অর্থাৎ যে সকল কার্যক্রমগুলোকে সম্পূর্ণ করতে হয়, এই সমস্ত কার্যের সমষ্টিকেই ব্যবসা অর্থায়ন বলে। সো আমি আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এটা বুঝতে পারছো। আর ব্যবসা অর্থায়নের মূল লক্ষ্য যেহেতু মুনাফা অর্জন করা, আর ব্যবসা অর্থায়নের পরোক্ষ উদ্দেশ্য হলো সামাজিক কল্যাণ, অর্থাৎ সমাজের কাউকে ক্ষতি করে নয়, সমাজের কাউকে ডোমিনেট করে নয়, কারো হ্যাম্পার করে নয়, বরঞ্চ ভালো প্রোডাক্টের মাধ্যমে ভালো পণ্যের সার্ভিস দেওয়ার মাধ্যমে ব্যবসা পরিচালনা করা হলো মূল লক্ষ্য। আর ভালো সার্ভিস দিলে সমাজের ব্যক্তিদের সুবিধা হবে, সমাজের ব্যক্তিরা উপকৃত হবে, এটাই একটি ব্যবসার মেন লক্ষ্য হওয়া উচিত। পরবর্তীতে লাস্ট টপিক হলো অব্যবসায়ী প্রতিষ্ঠানে অর্থায়ন। অর্থাৎ অনেক অব্যবসায়ী প্রতিষ্ঠান আছে যেমন এদেরও অর্থায়ন প্রয়োজন। যেমন একটি এতিমখানা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তাদের খাদ্যের দরকার আছে, তারপর যেটা ব্যবসা যে সমস্ত জায়গা আছে সেই জায়গা ক্রয় করার দরকার আছে, সেই ব্যবসার বিভিন্ন ধরনের খরচ আছে, বা বিভিন্ন অফিসিয়াল খরচ আছে, তারপর ইলেকট্রিসিটির বিল আছে, যারা টিচিং দিচ্ছে একটা এতিমখানা তাদেরকে খরচ দিতে হচ্ছে, বিভিন্ন সরকারি হসপিটালের ক্ষেত্রে এরকম খরচ আছে। তো এইভাবে বিভিন্ন অব্যবসায়ী প্রতিষ্ঠান যাদের মূল লক্ষ্য নয় ব্যবসা করা, এই সকল প্রতিষ্ঠানগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যে অর্থায়নের প্রয়োজন তাকে বলে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন। এরকম কয়েকটি প্রতিষ্ঠান যেমন এতিমখানা, তারপর হলো যেটা দাতব্য প্রতিষ্ঠান,